আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, দুই দেশে ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব পশ্চিমা সহায়তা ছাড়া ইসরায়েলের পতন বা ধ্বংস খুব অল্প সময়ের ব্যাপার। গাজা যুদ্ধে জয় পরাজয় পাল্লা ও পশ্চিমা সহায়তায় ইসরায়েলের টিকে থাকা। এদিকে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন। আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের 4 নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব চীন আফ্রিকায় দ্বিতীয় সামরিক ঘাঁটি বানাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পুরো মিয়ানমার কি দখল করতে পারবে বিদ্রোহীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দুই দেশে ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। তারা জানিয়েছেন ওইসব স্থাপনায় কয়েকদিন ধরে হামলা চালানো হবে। তবে কবে থেকে হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে। যদিও দিনক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি মার্কিন কর্মকর্তারা। গত রোববার 28 জানুয়ারি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহতের পর সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, মার্কিন সেনাদের ওপর হামলা আমরা সহ্য করব না। আমাদের দেশ, আমাদের স্বার্থ, আমাদের নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই প্রথম কোনো হামলায় ওই অঞ্চলে মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর পূর্ব অঞ্চলে ওই হামলা চালানো হয়। জর্ডানে ওই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় 3 জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরো 25 জন সেনা সদস্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কট্টর ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে, আমরা এর উপযুক্ত জবাব দেব। পশ্চিমা সহায়তা ছাড়া ইসরায়েলের পতন বা ধ্বংস খুব অল্প সময়ের ব্যাপার। গাজা যুদ্ধে জয় পরাজয় পাল্লা ও পশ্চিমা সহায়তায় ইসরায়েলের টিকে থাকা। গাজায় প্রায় 4 মাস ধরে অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান। কিন্তু গাজার যুদ্ধে ইসরায়েলের পরাজয় এখন আগের চেয়েও অনেক স্পষ্ট। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 দশকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যত সেনা নিহত হয়েছে, গত 4 মাসে তার চেয়েও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করা ও বন্দীদের হত্যা করা, বিশেষ করে হাজার হাজার শিশু এবং নারী হত্যা কিংবা হাসপাতাল, স্কুল, গির্জা ও আবাসিক বাড়িঘর বোমা মেরে ধ্বংস করার মধ্যে কোনো গৌরব বা বীরত্ব নেই। গতকালও ইসরায়েলের রেডিও জানিয়েছে ইসরায়েলের একটি বিশেষ বাহিনী 5ম রিজার্ভ ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা তারা পিছু হটেছে। অথচ ইসরায়েল গাজার টানেল বা সুড়ঙ্গগুলোকে সমুদ্রে পানি দিয়ে ভরে দিবে বলে ঘোষণা করেছিল। টানেলগুলোকে এভাবে ধ্বংস ছাড়াও হামাসের সব সেনাকে নির্মূল বা হত্যা করা হবে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি করে গাজার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে বলেও ইসরায়েলি শাসকরা আস্ফালন করেছিলেন। ইসরায়েলের এসব লক্ষ্যের কোনো একটিও পূর্ণ হয়নি, বরং ইসরায়েল এখন যুদ্ধবিরতির আলোচনা জোরদার হয়েছে বলে খবর দিচ্ছে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখেছে এবং এ ব্যাপারে সহযোগী দলগুলোর সঙ্গে সলা পরামর্শ করছে। হামাস এ ব্যাপারে 1 সপ্তাহ পরে মতামত জানাবে বলে ঘোষণা করেছে। ফলে হামাসের জবাবে এখন দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যেতে সহায়তা দেওয়ার কারণে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ব্যাপক হামলাও লক্ষণীয়। এমনই এক সাম্প্রতিক হামলায় নিহত হয়েছে 3 মার্কিন সেনা ও আহত হয়েছে 2 ডজন। এছাড়াও লোহিত সাগরে ইয়েমেনের বিপ্লবী সরকারের অনুগত সেনাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি জাহাজগুলো। এ পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত 30টিরও বেশি জাহাজে আঘাত হেনেছে, যার কোনোটি ছিল মার্কিন যুদ্ধ জাহাজ। ফলে বাণিজ্য ক্ষেত্রে হাজার হাজার কোটি ডলার আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর সাবেক প্রধান মোশে ইয়েলন ও ড্যান হালুৎজা সহ 9 জন ওই আবেদন করেছেন। আদালতে করা আবেদনে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগ থাকার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে রয়েছেন নেতানিয়াহু। এতে নিশ্চিতভাবে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাকে পদচ্যুত করার আহ্বান জানিয়ে আবেদনকারীরাও আরও বলেছেন, নেতানিয়াহু শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার আগে ও পরের ঘটনা উল্লেখ করে আবেদনকারীরা আদালতকে বলেছেন যে দেশের মানুষ এবং জিম্মি ও তাদের পরিবারের বদলে নিজের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় 1139 জন নিহত হন। এছাড়া প্রায় 240 জনকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে 27,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে গত নভেম্বরে গাজায় 7 দিনের যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরায়েল। সেই সময় চুক্তি অনুযায়ী বেশ কয়েকজন জিম্মি ব্যক্তিকে মুক্তি করে দেয় হামাস। ইসরায়েলের দাবি, এখনো 132 জন গাজায় জিম্মি রয়েছেন। তাদের মধ্যে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেটের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে দেশটির বিভিন্ন স্থানে 30টিরও বেশি বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে জিম্মিদের পরিবারে অনেক সদস্য অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত তারা চুপ থাকবে না। এবার ইসরায়েলের 4 নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী 4 ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার। বাইডেন বলেন, পশ্চিম তীরে সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। নিষেধাজ্ঞা পাওয়া 4 ইসরায়েলি হলেন ডেভিড তাশদাই, আইনান তানজিল, সালম জিকারম্যান ও ইয়েনিন লেভি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক নির্বাহী আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় ওই 4 ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইসরায়েলি নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মিশিগান অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের সফরের সময় এ ঘোষণা এলো। অঙ্গরাজ্যটিতে আরব আমেরিকান জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে। এদিকে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞাগুলো অপ্রয়োজনীয়। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে। দ্য আরব আমেরিকান ইনস্টিটিউট নামের একটি পরামর্শ গ্রুপের প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধেও শুরুর পর যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রতি আরব আমেরিকানদের সমর্থন 17% নেমে এসেছে, যা 2020 সালে ছিল 59%। চীন আফ্রিকায় দ্বিতীয় সামরিক ঘাঁটি বানাচ্ছে। প্রায় 3 যুগ ধরে প্রতিটি চীনা পররাষ্ট্রমন্ত্রীর বছরের প্রথম বিদেশ সফর হয় আফ্রিকায়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার সফর করেছেন মিশর, তিউনেশিয়া, টগো ও আইভরি কোস্ট। প্রতিটি দেশই উপকূলীয়। মজার ব্যাপার হলো, আফ্রিকায় চীনে পরবর্তী সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাব্য যেসব স্থানের নাম আগে আলোচিত হয়েছিল তার মধ্যে এসব দেশে কোনোটিই নেই। ফলে আফ্রিকায় এবারে সফরের উদ্দেশ্য কি হতে পারে তা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে ক্রমবর্ধমান বহুমেরু এবং দৃঢ়প্রত্যয়ে আফ্রিকায় চীনের দীর্ঘমেয়াদী কৌশল এখনও অস্পষ্ট রয়ে গেছে। আফ্রিকা মহাদেশে চীনের একটি ঘাঁটি রয়েছে। জিবুতি 2017 সালে উদ্বোধন করা হয়। এই স্থাপনার ঘোষিত লক্ষ্য হল জলদস্যু প্রতিরোধ এবং নৌ চলাচল স্বাধীনতা নিশ্চিত করা। এটি হলো তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মোজাম্বিক দক্ষিণ আফ্রিকা রুটটি নিরাপত্তা নিশ্চিত করা। লোহিত সাগরে হাউসিদের বাণিজ্যিক জাহাজে হামলা এবং সোমালিয়া উপকূলে জলদস্যুদের নতুন করে হামলার প্রেক্ষাপটে জিবুতির কৌশলগত গুরুত্ব আবার বেড়ে গেছে। তবে অনেক বেশি বিদেশি ঘাঁটি থাকায় এবং অনেক বেশি আন্তর্জাতিক অংশীদার থাকায় জিবুতিকে ব্যতিক্রমী বলা যেতে পারে। উল্লেখ্য, জিবুতিতে জাপান ও সৌদি আরবের ঘাঁটিও আছে। তবে সামরিক ঘাঁটি অনেক সময় নানা সংকটেরও সৃষ্টি করে। নাইজারে মার্কিন সামরিক বাহিনী তাদের বিমান ঘাঁটি বহাল রাখতে হিমশিম খাচ্ছে। গত বছরের এপ্রিলে সেখানে সামরিক অভ্যুত্থানের পর তাদেরকে এখন অন্য কোথাও ঠিকানা খুঁজতে হচ্ছে। ব্রিটিশরাও কেনিয়াতে একই অবস্থা মুখে পড়েছিল 2021 সালে। পুরো মিয়ানমার কি দখল করতে পারবে বিদ্রোহীরা? 2021 সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার সেনাবাহিনী। শুরু হয়েছিল সামরিক জান্তার শাসন। গত 2 বছর সেই ক্ষমতা
দখলের উৎসব পালন করা হলো, এবার তা হলো না। উল্টা ৩ বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের বর্ষপূর্তিতে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স দাবি করল এই মুহূর্তে মিয়ানমারের ৬০% এলাকা তাদেরই নিয়ন্ত্রণে। গত নভেম্বর থেকে ওই দেশে ৩ বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA, আরাকান আর্মি AA এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA নয়া জোট ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের পোশাকি নাম অপারেশন 1027। পরবর্তী সময়ে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি CNA এবং চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স CDF, কাসিন লিবারেশন ডিফেন্স ফোর্স KLDF, পিপলস ডিফেন্স ফোর্স PDF। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট জান্তা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। থাইল্যান্ডের নির্বাসিত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যম ইয়াবতী খোলাখুলি ব্রাদারহুড অ্যালায়েন্সের পক্ষে প্রচার করছে। বিদ্রোহী গোষ্ঠীর মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে সমান্তরাল সরকার চালানো শুরু করে দিয়েছে। বস্তুত রাজধানী নেপিডো, প্রধান শহর ইয়াঙ্গান এবং আরও কিছু বড় জনপদ শিল্প অঞ্চলে এখন সেনাবাহিনীর গতিবিধি সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে খবর। কিন্তু এখনও বিদ্রোহীরা দেশে দখল করতে পারবে না বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের যুক্তি, দেশের বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বাস। তাদের বড় অংশ জান্তার সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুকরাও এখনো জান্তার পাশে রয়েছেন। অন্যদিকে মূলত প্রান্তিক এলাকার জনজাতি গোষ্ঠীগুলো রয়েছে বিদ্রোহীদের জোটে। সূত্র আনন্দবাজার পত্রিকা।